৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন হবে বলেছেন তারেক রহমান। ১৬ বছর পর যশোর বিএনপি সম্মেলন। ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তরুণ সমাজকে চিরস্থায়ী মুক্তির জন্য জেগে উঠতে হবে মন্তব্য জামায়াতের আমিরের। বাংলাদেশের কয়েকজন উপদেষ্টার বক্তব্য অসহযোগিতামূলক বলছে ভারত। সন্ত্রাসবাদ ইস্যুতে ঢাকাকে সতর্ক করল দিল্লি। গ্যাস সংকটে আরও ৩০০ কারখানা বন্ধের পথে। দ্রুত সমস্যার সমাধান না হলে উৎপাদন কমার পাশাপাশি রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিএনপির মূল লক্ষ্য বাংলাদেশ ও দেশের জনগণ। যশোর ঈদগাহ মাঠে দীর্ঘ ১৬ বছর পর জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দলের অবস্থান থেকে সরে গিয়ে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর দৃষ্টান্ত একমাত্র বিএনপি প্রতিষ্ঠা করেছে। অন্য দলের সাথে বিএনপির পার্থক্য এখানেই। ভবিষ্যতের জন্য বিএনপি কি করবে, দলের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আশা প্রকাশ করেন যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের সামনে যদি কোনোভাবে কেউ উপস্থাপন করতে সক্ষম হয় অথবা প্রমাণিত হয় যে আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। আমরা প্রত্যাশা করছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে, আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবেন। ফ্যাসিস্ট পতনের পর এবার দেশ বিনির্মাণে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১ পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি আহ্বান জানান। অন্তত মরণোত্তর ২১ পদক দেওয়া সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। বলেন, গণতন্ত্রের জন্য মাহফুজুল্লাহ চেষ্টা করেছিলেন সবাইকে এক করতে। সবশেষ আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। ছাত্র জনতার প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে। এখন সবাই মিলে নতুন করে দেশকে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একজন মেরুদণ্ডওয়ালা সাংবাদিক ছিলেন মাহফুজুল্লাহ। তার মতো একজন ব্যক্তি হয়ে ওঠা জরুরি। সাংবাদিক মাহফুজুল্লাহর স্মৃতিচারণ করে তার কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্ধুর সাথে শৈশবের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমার মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন। জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নিতে বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে জামায়াত ইসলামের এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত জামায়াতের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা রয়ে গেছে।
এটিএম আজহারের উপরে। জামায়াতের আমির বলেন, কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছেন এটিএম আজহার। বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করেছে ভারত। গেল সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই হুঁশিয়ারি দেন। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন। বলেন, মাসকাটে ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলে আনেন। জয়শঙ্কর ভিন্ন প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেনকে বলেন, বাংলাদেশের সন্ত্রাসবাদের স্বাভাবিকীকরণ উচিত নয়। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কী ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশের উপদেষ্টা কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। এতে রণধীর জয়সওয়াল বলেন, ভারত এসব মন্তব্য নজরে রেখেছে। কয়েকজন উপদেষ্টার বক্তব্য অসহযোগিতামূলক। এর প্রতিক্রিয়া কী তা বাংলাদেশের উপদেষ্টাদেরই ভেবে দেখা উচিত। টানা 5 দিন ধরে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলন। সকাল 11:30টায় ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে প্রতিবাদী পোস্টার সাঁটানো হয়। বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাতে ভিসির বাসভবনে তালা লাগিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। টানা 1.5 মাস ছুটির কবলে পড়া কুয়েটের অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন। তবে আন্দোলনকারীদের মূল অংশটি ক্যাম্পাসে অবস্থান করছেন। দিনে বন্ধ, রাতে সামান্য গতিতে চলছে শিল্প কলকারখানা। গ্যাসের চাপ না থাকায় বেশিরভাগ কারখানারই একই দশা। গ্যাস সংকটে কিছু খাতের উৎপাদন নেমেছে অর্ধেকে, প্রবৃদ্ধিও নিম্নমুখী। বন্ধ হওয়ার পথে আরও 300 কারখানা। বিকল্প জ্বালানি ব্যবহার করায় উৎপাদন খরচ বৃদ্ধির আভাস দিয়েছেন উদ্যোক্তারা। আশঙ্কা করছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে অভ্যন্তরীণ উৎপাদন কমার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি আয়েও। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। এখন বাজে দিনের 3:30। দিনের এই সময়ে গার্মেন্টসটির এই সেকশনে কোলাহলে মুখর থাকার কথা থাকলেও গ্যাসের চাপ না থাকার কারণে ইঞ্জিন প্রায় সবগুলো বন্ধ করে দিয়ে বসে আছেন এখানকার ওয়ার্কাররা। গ্যাসের সরবরাহ ঠিক না থাকায় মেশিনের মধ্যেই আটকে আছে শত কোটি টাকার পণ্য। রাজধানীর অদূরে অবস্থিত A1 পোলার গার্মেন্টসের নিটিং শাখার মতো এমন চিত্র বেশিরভাগ শিল্প কারখানায়। এই সময় প্রচুর কাজের চাপে থাকতাম, কিন্তু গ্যাসজনিত সমস্যাজনিত কারণে আমাদের ওয়ার্কার সবাই এখন বসে আছে, মেশিন চালাইতে পারতেছি না। দিনের বেলায় অনেকটা একদমই থাকে না গ্যাস, রাতের বেলায় অল্প আসে, যার কারণে তাও সব মেশিন চালাইতে অসম্ভব, সম্ভব হয় না। কারখানা মালিকরা বলছেন, গ্যাস সরবরাহ কোম্পানির সাথে 15 PCI গ্যাসের চাপের চুক্তি থাকলেও এটি নেমে এসেছে শূন্যের কোঠায়, যার খেসারত হিসেবে বিদেশি ক্রেতাদের সাথে মনোমালিন্য দেখা দিচ্ছে। গভর্নমেন্টের কাছ থেকে 15 PSI এর গ্যাস লাইন গ্যাস পাওয়ার কথা আমাদের, ওই অনুযায়ী আমাদের প্রতি মাসে আমরা এখান থেকে গ্যাস বিল দিতেছি 4 থেকে 5 কোটি টাকা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা গ্যাস পাইতেছি 1 PSI, কিছু কিছু সময় 1 PSI এর নিচে। শুধুমাত্র গ্যাসের কারণেই এর বড় ধরনের আমাদের একটা ধস নেমে আসছে, আমরা ঠিকমতো এক্সপোর্ট করতে পারতেছি না। এর কনসিকুয়েন্সলি যে সমস্যাটা হচ্ছে, বায়ারদেরকে আমরা হ্যাপি করতে পারতেছি না। একে যদি আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আপনার জ্বালানি খরচের কারণে আমার বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হচ্ছে এবং শিল্পে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে যদি গ্যাসের যদি চাপ, যেটা PSI, এটা যদি কমে যায়, তাহলে তো আপনার গ্যাস সরবরাহটাই ওই পরিমাপের ক্ষেত্রেও একটা ত্রুটি দেখা যাবে, তাতে করে কিন্তু আপনার কস্ট আরও বেড়ে যাবে। জ্বালানি সংকটে শিল্প খাতে ক্রমাগত প্রবৃদ্ধি কমছেই, এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি গ্যাস নির্ভর বিভিন্ন খাতে উৎপাদন কমেছে 25 থেকে 50%। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বন্ধের পথে আরও বেশ কিছু কারখানাও। এ অবস্থায় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি শিল্প মালিকদের। আমদানি করলে সেখানে একটা কমিশন বাণিজ্যের ব্যাপার থাকে, সেই উদ্দেশ্যেই মূলত উৎপাদন না করে আমদানিতেই নির্ভরশীল হয়ে পড়েছিল আগের সরকার। তো আমরা মনে করি যে এখন আমদানি করে হলেও অন্তত যে সংকটটা বর্তমানে রয়েছে, এই সংকটটা যেন সমাধান করা হয়। তিতাসের বিতরণ এলাকায় বর্তমানে গ্যাসের দৈনিক প্রায় 2500 মিলিয়ন ঘনফুট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে 1500 থেকে 1600 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় সরবরাহের বড় ঘাটতির কারণেই সংকট দেখা দিচ্ছে।
তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে আনার চেষ্টা করছে সরকার। শনিবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের 22তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের 2547 জন শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ সর্বোত্তম ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরকার টাকা দিতে পারলে কর্মচারী নিয়োগে আউটসোর্সিং কোম্পানি বা ঠিকাদার নিয়োগের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন। রাজিকুজ্জামান রতন বলেন, ঠিকাদারদের পকেটে কর্মচারীদের শ্রমের টাকা যেতে পারে না। এই পদ্ধতি পরিবর্তন করে সরাসরি কর্মচারী নিয়োগ দেওয়ার দাবি জানান। সমাবেশে সংগঠনের প্রতিনিধিরা বলেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের বয়স শিথিল করে চাকরি রাজস্বকরণ করতে হবে। একই সাথে মাসিক বেতন 25,000 টাকা করার দাবি জানান বক্তারা। রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নাগরিক পদযাত্রা হয়েছে চট্টগ্রামে। সকালে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও যুব ক্যাবের উদ্যোগে পদযাত্রাটির আয়োজন করা হয়। নগরীর চকবাজারের অলিখা মসজিদ চত্বর থেকে শুরু করে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। ভ্যাট বৃদ্ধি, ডলার ও মজুদ সংকটের অজুহাতে বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি যাতে না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান ক্যাবের নেতারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠন হবে বলেছেন তারেক রহমান। 16 বছর পর যশোর বিএনপির সম্মেলন। ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণের সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। তরুণ সমাজকে চিরস্থায়ী মুক্তির জন্য জেগে ওঠার আহ্বান জামায়াতের আমিরের। বাংলাদেশের কয়েকজন উপদেষ্টার বক্তব্য অসহযোগিতামূলক বলছে ভারত। সন্ত্রাসবাদ ইস্যুতে ঢাকাকে সতর্ক করল দিল্লি। গ্যাস সংকটে আরও 300 কারখানা বন্ধের পথে। দ্রুত সমস্যার সমাধান না হলে উৎপাদন কমার পাশাপাশি রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।